আমরা পশ্চিমবাংলার সিলেবাসে শিক্ষায় আমরা আমূল পরিবর্তন আনতে চাই। আমাদের সরকার আমাদেরকে নিয়ে বলা হতো না যে এটা শিক্ষায় দলতন্ত্র কায়েম করেছে। হ্যাঁ, আমরা দলতন্ত্র কায়েম করেছি। শিক্ষায় দলতন্ত্র মানে আমরা চাকরি বিক্রি করতাম না। শিক্ষায় দলতন্ত্র মানে আমরা ছেলেমেয়েদের কাছ থেকে পয়সা নিয়ে নিয়োগ করতাম না। কিন্তু হ্যাঁ, দলতন্ত্র মানে কি? বামপন্থীদের যে রাজনৈতিক দর্শন, সেই রাজনৈতিক দর্শন পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থায় সেই দর্শনকে রূপায়ণ করা হয়েছিল। সেই কারণে পশ্চিমবাংলা স্কুল কলেজের সিলেবাসে সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়ানো হতো, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পড়ানো হতো, তেভাগ আন্দোলনের ইতিহাস পড়ানো হতো, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পড়ানো হতো। এটা ছিল আমাদের রাজনৈতিক দর্শন। মিরাট ষড়যন্ত্র মামলা, কানপুর ষড়যন্ত্র মামলার কথা বলা হতো, ভগৎ সিংয়ের জীবনী পড়ানো হতো, ক্ষুদিরাম বোসের লড়াইয়ের কথা পড়ানো হতো। এইটা ছিল আমাদের রাজনৈতিক দর্শন, যে দর্শন পশ্চিমবাংলা স্কুল স্তর থেকে শিক্ষায় যা প্রভাব ফেলেছিল, যে দর্শন দিয়ে শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা বা ঢেলে সাজানো হয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি করেছে? তারাও তাদের মতো করে শিক্ষা ব্যবস্থাকে তাদের মতো করে তৈরি করেছে। এখন সুকান্ত ভট্টাচার্যের কবিতার বদলে ওখানে মমতা ব্যানার্জির কবিতা পড়ানো হয়। মমতা ব্যানার্জির 19টা কবিতার বই পশ্চিমবাংলা স্কুলগুলোতে বাধ্য করা হয়েছে এখন স্কুলের লাইব্রেরিতে রেখে বাচ্চাদেরকে পড়াতে। আমরা ভগৎ সিংয়ের জীবনী পড়াতাম, এরা বেচারাম মান্নার জীবনী পড়ায়। সিঙ্গুর আন্দোলনের নাম করে ওখানে বেচারাম মান্নার জীবনী পড়ানো হয় ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে। আর বিজেপি যে রাজ্য সরকার চালায় সেখানে ইতিহাসের বদলে পুরাণ উপনিষদকে বেদ বেদান্তকে ইতিহাস বলে পড়ানো হয়। ওখানে বিজ্ঞানের নাম করে পড়ানো হয় যে এরোপ্লেনকে আবিষ্কার করেছিল, এরোপ্লেনটা কি হনুমান আবিষ্কার করেছিল, আকাশ দিয়ে যে উড়ে যেত ওটা ছিল, বা কুবেরের পুষ্পক্রত, ওগুলো ছিল নাকি এরোপ্লেন। মেডিকেল সায়েন্স আপনারা দেখেন সিলেবাসে পড়ানো হয়। মেডিকেল সায়েন্সকে কি ছিল? প্রাচীন ভারতে গণেশের মাথা কেটে দেওয়া হয়েছিল, প্লাস্টিক সার্জারি করে হাতির মাথা বসানো হয়েছিল, ওইটা ছিল অ্যাডভান্স মেডিকেল সায়েন্স। এইটা হচ্ছে বিজেপির শিক্ষা ব্যবস্থার মডেল। আমরা তৃণমূলের শিক্ষা ব্যবস্থার মডেল, বিজেপির শিক্ষা ব্যবস্থার মডেল থেকে মুক্ত করে আমরা বামপন্থী মডেলে পশ্চিমবাংলা শিক্ষাকে ঢেলে সাজাতে চাই। তার দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে, এক, ধর্মনিরপেক্ষতার ভাবনা, সর্বধর্ম সমন্বয়ের ভাবনা। একেবারে স্কুল স্তর থেকে বাংলার সিলেবাসে এমনভাবে তা আমরা পড়াতে চাই যাতে কিনা পশ্চিমবাংলার একটি ছোট বাচ্চাও ছোট থেকে বড় হবে ধর্মনিরপেক্ষতা এবং বিজ্ঞান মনস্কতা, সায়েন্টিফিক টেম্পারামেন্ট, বিজ্ঞান মনস্কতা, সেই বোধকে নিয়ে সে যেন ছোট থেকে বড় হয়, মানুষ হয়। এবং 2 নম্বর কথা, আরজি কর আন্দোলনের সময় এরকম বহু প্রশ্ন উঠেছিল, যে প্রশ্নগুলোর উত্তর এই সমাজে প্রতিষ্ঠিত করা জরুরি। আরজি কর আন্দোলনের ওই ঐতিহ্যকে মাথায় রেখে, আরজি কর আন্দোলনের ওই লড়াইকে মাথায় রেখে আমরা পশ্চিমবাংলার সিলেবাসে এমন পরিবর্তন আনতে চাই, আজকের দিনে বাংলার একটা ছেলেও, খালি মেয়ে নয়, বাংলার একটি ছোট ছেলেও যখন ছোট থেকে বড় হচ্ছে স্কুলে পড়াশুনো করে, সে তার শিক্ষায়, স্কুলের শিক্ষায়, সামাজিক শিক্ষায় যেন এমনভাবে শিক্ষিত হয় যে একটি ছোট ছেলেও যেন লিঙ্গ সাম্যের, মহিলাদেরকে সম্মান করার একটা ভাবনা নিয়ে, একটা চেতনা নিয়ে একটা ছেলে বড় হয়, পুরুষ হয়ে গড়ে ওঠে। কোনো ছোট ছেলেও যখন বড় হবে এবং একটা পরিপূর্ণ পুরুষ হবে, যেন সেও যেন এমন পুরুষ তৈরি হয় স্কুল স্তর থেকে শিক্ষায় শিক্ষিত হয়ে, যেন তার কোনো কথায় বার্তায়, চোখের চাউনিতে, কোনো ক্যাজুয়াল কোনো ঠাট্টা ইয়ার্কিতে, তার আশেপাশে, তার কর্মক্ষেত্রে, তার পাড়ায়, এমনকি তার নিজের পরিবারের মধ্যে কোনো মহিলার অস্বস্তির কারণ না হয় সে। এমনভাবে আমাদের সমাজে একটা পুরুষকেও ছোট থেকে বড় করতে হবে। এই ভাবনা আমরা বাংলা স্কুল স্তর থেকে, সিলেবাস থেকে আমরা এটাকে আমরা ঢোকাতে চাই, এটাকে আমরা যাকে বলে ইমপ্লিমেন্ট করতে চাই। বিভিন্ন যে সরকারি প্রকল্প চলছে, এই সরকারি প্রকল্পগুলো কোনো মমতা ব্যানার্জির দয়ার দান নয়। এমন নয় যে এই যাবতীয় প্রকল্প ওনার তৈরি করা। আমাদের সরকারের সময় থেকে চলে আসছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এগুলো আমাদের সরকারের সময় থেকে চলে আসা প্রকল্প। অবশ্যই মমতা ব্যানার্জির আমলে কিছু নতুন প্রকল্প চালু হয়েছে, কোনো সন্দেহ নেই। আবার এরকমও আছে যে আমাদের সরকারের চালু করে যাওয়া প্রকল্প আছে, সেইগুলো নাম পাল্টে এখন তৃণমূল অন্য নামে চালাচ্ছে। যেমন ধরুন মেয়েদের স্কুলে সাইকেল দেওয়া, বুদ্ধতা চালু করা প্রকল্প, কন্যাশ্রী, আগে নাম ছিল ইনসেন্টিভ স্কিম ফর গার্লস স্টুডেন্টস, এখন তার নাম পাল্টে হয়েছে কন্যাশ্রী। এগুলো আমাদের সরকারের সময় চালু হয়ে যাওয়া প্রকল্প, এগুলোও চলছে। কিন্তু প্রকল্প যার আমলেই চালু হয়ে থাক, মমতা ব্যানার্জির আমলে হয়ে থাক কি আমাদের সরকারের সময় হয়ে থাক, কোনো প্রকল্পের একটা নয়া পয়সা কোথাও বন্ধ হবে না। তৃণমূল কংগ্রেসের এটা একটা জোরের জায়গা, আর জায়গায় জায়গায় গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে এইটাই প্রচার করে। আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি, আপনারা জানেন যে এগুলো চলছে, দিদি দিচ্ছে, এগুলো আমরা হেরে গেলে এগুলো বন্ধ হয়ে যাবে। আর দেখবেন এটা কাউকে দোষ দেওয়া যায় না এর জন্য। আমাদের একটা কথাই আছে যে আমাদের সুস্থ শরীরকে কেউ ব্যস্ত করতে চাই না।
একটা বড় অংশের মানুষের এটা মাথায় কাজ করে যে যাই হোক না কেন সবই ঠিক আছে, এগুলো সরকারের টাকা, সরকারি প্রকল্প, দিচ্ছে মানে এই নয় যে ও এলে বন্ধ হয়ে যাবে, সবই ঠিক আছে, তো পাচ্ছি তো একটা সিস্টেম, মাস গেলে এই টাকাটা চলে আসছে অ্যাকাউন্টে। যদি বাবা বলা যায় না এ জিততে গিয়ে ও হারতে গিয়ে এই করতে গিয়ে সেই করতে গিয়ে যদি না পাই, যদি বন্ধ হয়ে যায় তখন কি হবে, কি অসুবিধা হবে না হবে কেউ বলতে পারে না। তার থেকে বাবা যেমন চলছে তেমন চলুক, এই একটা যাকে বলে একটা ব্যবস্থা চলছে সেটাকে বেশি ঘাঁটাতে না চাওয়া, এইটা কিন্তু মানুষের স্বাভাবিক ধর্ম, যা কিনা অনেক মানুষের হাত বেঁধে দেয়। তিনি জানেন যে এদেরকে এবার হারালেই ভালো হয়, কিন্তু তার মধ্যে একটা কিন্তু ভাব কাজ করে। সেখানে আরো 10 বার জোরের সঙ্গে এই কথা বলতে হবে। দেখুন, এই উত্তর দমদমে এই অভিজ্ঞতা আমাদের রয়েছে। 2016-এ উত্তর দমদম আমরা জিতেছিলাম, কামারহাটি আমরা জিতেছিলাম। তা বলে কি কামারহাটিতে উত্তর দমদমে সেই সময় সরকারি প্রকল্পের টাকা পেত না মানুষ? আমরা হেরেছিলাম, আমরা জিতেছিলাম বলে ওরা হেরেছিল বলে বন্ধ হয়ে গেছিল? তা তো নয়। সুতরাং সরকারি প্রকল্প যেমন চলছে তেমন চলবে। কেউ হয়তো মুখ ফুটে এটা বলবেন না অনেক মানুষ, কিন্তু মনে মনে এই আশঙ্কাটা থাকবে অনেকের যে বাই চান্স তৃণমূলকে হারিয়ে দিলে এগুলো বন্ধ হয়ে যাবে না তো। তিনি বলুন বা কি না বলুন, তিনি প্রশ্নটা করুন কি না করুন, তাকেই আশ্বাস দিতে হবে যে কোনো চিন্তা করো না, যেমন চলছে প্রকল্প আরও ভালো করে তোমার এই প্রকল্প চলবে, আপনার এই প্রকল্প চলবে। এবং আমার শেষ কথা, পলাশদাও এটা বলার সময় বলেছে, দেখুন কেউ এটাকে অন্যভাবে নেবেন না, এই সমস্যাটা আমাদের কোনো একটা জায়গার সমস্যা নয়, এটা সামগ্রিকভাবেই হয়তো, যেহেতু আমরা কতগুলো ভোটে আমরা ভালো ফলাফল করিনি, এটা বহু জায়গাতেই আমাদের অনেকের মনেই এরকম একটা প্রবণতা হয়তো তৈরি হয়ে থাকলেও থাকতে পারে, সবার মধ্যে নিশ্চয়ই নয়, কিন্তু অনেকের মধ্যে, ধরুন আমার মধ্যে, আমি কথা বলছি যে রাজ্যের পরিস্থিতির একটু পাল্টাক, এখন আমাদের রেজাল্টে আগের থেকে একটু ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। ধরুন এই লোকসভায় আমাদের তৃণমূল বিজেপি দুয়েরই ভোট কমেছে গত লোকসভা ভোটে, এখানে আমাদের ভোট দমদম লোকসভা কেন্দ্রে অনেক বেড়েছে। তার মধ্যে আবার উত্তর দমদমে আমাদের সবচেয়ে ভালো, বোধহয় আমার ধারণা ভোটের নিরিখে আমাদের সবচেয়ে ভালো ভোট হয়েছে উত্তর দমদমে। কামারহাটিতে আমাদের ভোট অনেক বেড়েছে। খড়দাতে আমরা বিধানসভায় হেরে গেছিলাম, কয়েক মাসের মধ্যে বাই ইলেকশন হয়েছে, সেখানে খড়দায় আমাদের ভোট প্রচুর বেড়েছিল। সুতরাং আমাদের তো চারদিকে ভোট বাড়ছে, ভালো হচ্ছে। আমরা অনেকগুলো সিট জিতে যাব, বিজেপি ডাউন হয়ে যাবে, তৃণমূলের অবস্থা খারাপ হবে। চারপাশে যখন একটা হাওয়া ঘুরতে শুরু করবে, তখন আমার পাড়াতেও আমি তখন আর একটু ভালো করে পার্টি করতে পারবো, তখন আর একটু ভালো করে আমার পাড়াটাকে আবার জেতার চেষ্টা করবো। মানে এইবারের ভোটটা একটু অন্যের উপর দিয়ে চলে গেলে পরের ভোটটা আমার পাড়াতে আমিও বুঝে নেব, এইরকম একটা প্রবণতা। আমি বলছি না সবার মধ্যে, বা এটা কোনো দোষও হয়তো নয়, কিন্তু যেহেতু অনেকদিন ধরে আমাদের ফলটা খুব ইতিবাচক হয়নি অনেক জায়গাতে, সেহেতু এরকম একটা যাকে বলে শিথিলতা হয়তো অনেকের মধ্যে, আমাদের মধ্যে চলে এসছে। এইখানে বলছি, পলাশদা যে কথাটা বললো, আমি সেটাকেই বলে আমার কথা শেষ করতে চাই। আগে বাংলা জিতবো তারপরে আমার বুথ জিতবো, এইটা করলে কিন্তু হবে না। কি আগে বিধানসভা জিতবো তারপরে আমার পরের ভোটে আমার বুথটাও জিতবো, এইটা করলে হবে না। বরং লড়াইটা উল্টো, যদি আমার বুথ জিতি তাহলে আমার বিধানসভা জিতবো, যদি আমার বুথ জিতি তাহলেই বাংলা জিতবো, এবং এইটা জেতা সম্ভব।